গত 15 বছরের কথা যদি বলি বা বিগত সময়ের কথা যদি বলি, আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন বা রোগী সুরক্ষা আইন এরকম একটা আইন হওয়ার কথা ছিল। লাস্ট 15 ইয়ার্সে এই আইনটা 3বার সংশোধন হয়েছে, কিন্তু কখনোই আইনটা সংসদ পর্যন্ত যেতে পারেনি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মিনিস্ট্রি পর্যন্ত কষ্ট করে যায়, তারপরে আর যেতে পারে না। আমাদের একটা আইন খুব দরকার ছিল, যেটা হামিদ স্যার বলেছেন। এবং এই ক্ষেত্রে আমি একটা বলবো, আমার চিকিৎসক ভাই আতাউর রহমান ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করে, যে আপনি পুলিশ দিলেই কি আসলে কন্ট্রোল সম্ভব? আমি নিজে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই, এক্ষেত্রে একটি বাইরের কথা বলি। আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি আইন হয়েছিল, যে আইন ঠিক না, হাইকোর্টের একটি নির্দেশনা, যে ফুটপাত থেকে কোনো মোটরসাইকেল চালানো যাবে না, তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু তারপরে দেখলাম যে ওইটা আরও বেড়ে গেছে, এবং এখন যেটা হচ্ছে যে একই ফুটপাতের দুই দিক থেকে মোটরসাইকেল আসে, মানে আরো উৎসব তৈরি হয়ে গেছে আইন না মানার। আমাকে আগে আইন যেটা আছে সেটার শ্রদ্ধাশীল হতে হবে, যে আমি আইনটা মানব। যেমন আমি আমার নিজের সমালোচনা করে বা আমার কমিউনিটির সমালোচনা করে যদি বলি, আমরা দেখা যায় যে আমার সঙ্গে স্যারের সম্পর্ক আছে, পরিচয় আছে। আমি স্যারকে বললাম যে স্যার, কালকে আমি একটু রোগী নিয়ে আসছি, আপনি দেখে দিবেন। আমার হয়তো সিরিয়াল 120 নম্বরে, আমি 2 নম্বরে ঢুকে গেলাম। ব্যক্তিগতভাবে আমি নিজে ঢাকা মেডিকেল বা বিভিন্ন হসপিটালে টিকিট কেটে দেখাই, চিকিৎসা নিয়ে থাকি, কিন্তু আমার সহকর্মীরা কিন্তু সেটি করেন না। তো ওই আইন মানার প্রবণতাটা তৈরি করতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, ঢাকা মেডিকেলের কথাই যদি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল, সেইখানে ট্রলি থেকে শুরু করে ঢাকা মেডিকেলের ভেতরে ঢুকলেই টাকা দিয়ে ঢুকতে গেলে টাকা। আমি দেখেছি বৃষ্টিতে আমি পরিচালকের রুমের সামনে দাঁড়ানো, তার বারান্দায় একটি রিক্সায় করে রোগী নিয়ে আসতো। সেই রিক্সাটি কিছুক্ষণ দাঁড়িয়ে আছে এই কারণে, ঢাকা মেডিকেলের একজন সে রিক্সাওয়ালার কাছ থেকেও টাকা নিচ্ছে, রোগীর কাছ থেকেও টাকা নিচ্ছে, যে এইখানে রিক্সাটা দাঁড়ালো কেন? তো এই টাকাটা নেওয়াটা কন্ট্রোল করবে কে? এটা একটা কন্ট্রোলের বাইরে। জিজ্ঞাসা করা হলো যে আপনি কে? বলছে যে আমি হসপিটালের লোক। হসপিটাল কিন্তু তার লোক কারা, এদেরকে আইডেন্টিফাই করছে না। ওইখানে ঢাকা মেডিকেলের যতজন সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তার চেয়ে অনেক বেশি পরিমাণ আউটসোর্সিং স্টাফ আছে, এবং যারা আউটসোর্সিংয়ে নিয়োগ পাচ্ছে, ওরা কিন্তু 1-2 লাখ টাকা ঘুষ দিয়ে আউটসোর্সিং নিয়োগ পাচ্ছে। এবং ওরা ওইখানে ঢোকার পরে কি করছে, ওরা আবার ওই ঘুষের টাকা তোলার জন্য ওরা নিজেরাও আবার নিয়োগ দিয়ে দিচ্ছে, ওরা নিজেরাও নিজেদের ভিতরে নিয়োগ দিয়ে দিচ্ছে আর কি। মানে ওখানেও কোনো নিয়ন্ত্রণ নাই, কিংবা কেউ দেখভাল করে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আজকে থেকে সম্ভবত 2012 সালে ঢাকা মেডিকেলের প্রথম নিউজ করে প্রথম আমার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ আছে, এবং এরপরে যতবার নিউজ করেছি, ওখানে যেহেতু সামরিক কর্মকর্তারা থাকেন, ওনারা কিছু হলে লিগ্যাল নোটিশ টোটিশ পাঠিয়ে একটা বিধিশ্রী করে ফেলেন। যতবারই ঢাকা মেডিকেলের বিশৃঙ্খলা নিয়ে নিউজ করেছি, ততবারই লিগ্যাল নোটিশ হচ্ছে। এরকম একটি বিষয় যে ওনারা কেউ এটা স্বীকার করবেন না, মানে আমাকে সমস্যাটা যে আছে, হ্যাঁ, এটা স্বীকারই না গেলে পরে তো কাজ হবে। যদি স্বীকার না করেন, তাহলে তো সমস্যার সমাধানের কোনো পথ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের রেফারেল সিস্টেম। হামিদ স্যার বলেছিলেন, যদি উপজেলা থেকে রেফারেল সিস্টেম, এটি বারবার বলা হয়েছে। আমি বিগত 3 জন স্বাস্থ্যমন্ত্রীকে দেখেছি এটি নিয়ে আলোচনা করতে, কিন্তু শেষ পর্যন্ত এটি আর আলোর মুখ দেখে না। যে রেফারেল সিস্টেমটা যদি বাস্তবায়ন করা না যায়, তাহলে কোনোভাবে টার্সিয়ারি লেভেলের যে একটা হ্যাজার্ড অবস্থা থাকে, আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। সমস্ত রোগী ঢাকা মেডিকেলে, আমি মনে হয় যে একজন রিপোর্টার হিসাবে আমি একদম 24 ঘন্টা, একদিন সকাল 6টায় ঢুকেছি, পরের দিন সকাল 6টায় ঢাকা মেডিকেল থেকে বেরিয়েছি, যে ওখানে কী হয় এটা দেখার জন্য। সেটা অনেক আগের কথা। তো এটা দেখতে গিয়ে দেখেছি যে রাত 3টার পর থেকে রোগীর ফ্লোটা বাড়ে, মানে সারা দেশ থেকে যারা রওনা করে রাত 3টার পর থেকে ফ্লোটা বাড়ে। এবং আমি যেদিন ওইখানে থেকেছিলাম, ওই দিন দেখেছি 24 ঘন্টায় 1409 জন রোগী এসেছে শুধুমাত্র ইমার্জেন্সিতে। তো শুধু ইমার্জেন্সিতে যদি 1409 জন রোগী আসে, উনি যেটি বলছিলেন যে এটা সম্ভব না, ওইখানে 2 জন 3 জন 4 জন যাই থাকুক, তাদের পক্ষে 1409 জন রোগী প্রত্যেকেই কাটা ফাটা মারাত্মক অবস্থা নিয়ে এসেছে। এবং এর মধ্যে একটা বড় অংশ আসে যারা হচ্ছে যে সংজ্ঞাহীন অবস্থায়।